অমর একুশে বইমেলার ২৩তম দিন আজ বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি এবং মানজুমা আফরোজ নীলিমা। দেবী নহি নহি আমি সামান্য রমণী, পূজা করে রাখিবে মাথায় সেও আমি নহি, অবহেলা করে পশিয়া রাখিবে পিছে সেও আমি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমারে পাইবে তব পরিচয়। এটা চিত্রাঙ্গদার একটা বিখ্যাত লাইন, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার বিখ্যাত লাইন। এই লাইনগুলো যে বইটিতে আছে সেই বইটির নিয়ে যিনি কাজ করেছেন, সেই নারীবাদী সাহিত্য নিয়ে যিনি কাজ করেছেন, সমালোচনা সাহিত্য, সেই লেখক আজ আমাদের সাথে, সেই লেখক বা গবেষক আমাদের সঙ্গে আছেন। রয়েছেন আরেকজন প্রকাশক। জানিয়ে রাখতে চাই আজ মেলার ২৩তম দিন, হাঁটি হাঁটি পা পা করে বইমেলার শেষের দিকে পৌঁছে গেছি আমরা। আর মাত্র কয়েকটা দিন, এবার ২৮ দিনে মাস ফেব্রুয়ারির এবার, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন। এবং এই সময়টাতে আসলে যেটি ঘটে যে প্রকাশকরা এক ধরনের আকাঙ্ক্ষায় থাকেন যে এই সময়ে তারা বই বিক্রি করতে পারবেন, কারণ তারা আগ পর্যন্ত আসলে সব বই মেলায় আসতেও পারে না, এটি যেমন একটা ব্যাপার। একই সাথে যারা আসলে বই কেনেন, সিরিয়াস পাঠক যারা, তারা আসলে এই সময় বই কিনতে আসেন। সারা সব মাস তারা আসলে অন্তত ফেব্রুয়ারির ১৫ দিন তারা চেষ্টা করেন বিভিন্ন বইয়ের তালিকা করতে, এবং তারপর তারা আসলে মেলায় আসেন। আমি শুরুতে যে কবিতা পড়ছিলাম চিত্রাঙ্গদা থেকে, নারীবাদী সাহিত্য সমালোচনা তত্ত্ব, ৩ জন কথা সাহিত্যিকের নির্বাচিত পাঠ বিশ্লেষণ নিয়ে একটি গবেষণাধর্মী গ্রন্থ। এই বইটির যে গবেষণা করেছেন গবেষক রোকসানা চৌধুরী, তিনি দীর্ঘদিন ধরে নারীবাদী সাহিত্য নিয়ে লেখালেখি করেন এবং নিজেও নারীবাদী লেখালেখি করেন, নারীবাদ বিষয়ে লেখালেখি করেন। তার সাথে প্রথমে একটু কথা বলবো। এছাড়া আমাদের সাথে অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক রয়েছেন, তার সাথে কথা বলবো। শুরুতে আমি একটু রোকসানা চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। রোকসানা চৌধুরী, ৩ জন কথা সাহিত্যিকের নির্বাচিত পাঠ বিশ্লেষণ, আপনার বইটি সম্পর্কে যদি একটু বলেন। এই ৩ জন কারা এবং আসলে ঠিক কি কোন ভাবনা থেকে এই লেখাটি আপনি এই কাজটি করেছেন? এটা আমি শুরুতে বলছি যে ৩ জন হচ্ছেন, আমি যেটা নির্বাচন করেছিলাম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, হুমায়ুন আজাদ এবং শাহিন আক্তার, এই ৩ জনকে নিয়ে আমি কাজ করেছি। আর যেটা প্রশ্নটা করেছেন যে এই ভাবনাটা কেন, এটা একটু যদি আমি সুযোগ পাই, যে আমার আগের কাজটা ছিল জীবনানন্দ দাশের উপন্যাস নিয়ে। সেই কাজটা করতে গিয়ে আমি একটা চ্যাপ্টার রেখেছিলাম, একটা অধ্যায় ছিল যে জীবনানন্দ দাশের ওটা কিন্তু উপন্যাস নিয়ে, এবং আমি সবসময় একটু যে কাজগুলো কম হয় আমি সেইগুলো নিয়ে করি। তখন উপন্যাস নিয়ে কাজ হয়নি। উপন্যাস নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে জীবনানন্দের উপন্যাস, ওনাকে আমরা কবি হিসেবে জানি, এবং তার উপন্যাস নিয়ে যখন কাজ করলাম, একটা অধ্যায় ছিল মাল্যবান এবং উৎপলাকে নিয়ে, যে ব্যাপারটা ছিল এরকম যে তার সবগুলো উপন্যাসে নারী চরিত্র কেন এত রিলিফাই করা হয়, নারী চরিত্র নেতিবাচক কেন, এত নেগেটিভলি কেন তাকে দেখানো হচ্ছে, এটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। তো একটা অধ্যায় রেখেছিলাম শুধু এই জবাবদিহিতা করার জন্য, এবং তখন আমার অনেকটা জীবনানন্দ দাশের বিরুদ্ধেও চলে যেতে হয়েছে। তো এই ভাবনাটা কিন্তু আমার তখন থেকে প্রবাহিত হলো যে তাহলে কি, মানে এরপর যখন আমি পিএইচডি পর্যায়ে কাজ করতে যাই, তখন আমার মনে হয় যে আমার বোধহয় একটু বড় পরিসরে নারীবাদটা, মানে এটা নিয়ে কথা বলা উচিত, কারণ এটা নিয়ে তত্ত্ব আকারে, মানে তত্ত্ব বিষয়টা বাংলাদেশে অনেক কম জনপ্রিয়, কম কথা বলা হয়, কম কাজ করা হয়, সেটা নিয়ে এই জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন যে সবাই আসলে খুব সহজে পেয়ে যাওয়া যায়, সহজে মাথায় ঢোকানো যায় এই ধরনের বিষয় পড়তে পছন্দ করে, তত্ত্ব এবং যেগুলো আসলে একটু আমি যেটাকে বলি ব্রেন স্টর্মিং, সেই জিনিসটা কম হয়, এরকম নিয়ে কাজ কম। আমি একটু বলি যে তত্ত্বের বিষয়ে অনেকেই একটু নেতিবাচক কথা বলেন যে এত তত্ত্ব দিয়ে কি হবে, তত্ত্ব দিয়ে কি গরিব মানুষ, গরিব মেয়েরা ভাত পাবে কিনা। এখানে আমি একটু বলি যে আপনি যখন দালান বানান, আপনি যখন বিল্ডিং বানান, আপনার কিন্তু একটা ফর্মুলা দরকার হয় আগে। আপনি যখন চিকিৎসা করেন তখন কিন্তু আগে আপনার সেই শিক্ষাটা দরকার হয়, তত্ত্বটা দরকার হয়। তত্ত্ব ছাড়া কিন্তু কোনো সভ্যতার অগ্রগতি সম্ভব না। নারীবাদের তত্ত্ব পাশ্চাত্য বিশ্বে অনেক দূরে এগিয়ে গেছে,
তো আমাদের এখানে যে আমরা সেটা শুরু করব না, তাহলে আমরা কি অ্যাক্টিভিজম আসবে কোত্থেকে? তত্ত্ব থেকেই তো অ্যাক্টিভিজমটা। সাথে জ্ঞানভিত্তিক সমাজের প্রতি আমাদের এক ধরনের অসুয়া আছে। কেউ যদি বেশি একটু বোঝে তাকে আমরা সবসময় ট্রোল করি যে বেশি বোঝে। হ্যাঁ, সে তো বটেই। আর তত্ত্বের বিষয়টা এখানে আরেকটা বিষয় আমি বলি, যে তিনজনকে আমি নির্বাচন করেছি এখানে একজন পুরুষ লেখক আছেন। আমি কিন্তু সেই বিষয়টাকেও রিমার্ক করার চেষ্টা করেছি যে একজন পুরুষ লেখকের লেখায় নারী কিভাবে উঠে আসছে। যেতে চাই মনিরুল হকের কাছে, প্রকাশক অনন্যা। একদম শেষের দিকে যেই প্রশ্নটি আসলে করছিলাম যে মেলা প্রায় শেষ হলো, বিক্রি বাট্টার কি অবস্থা যদি দেখুন, এবার ঠিক আশানুরূপ বিক্রি হয়নি, শুরু থেকেই অনেক কম। তারপরেও মনে করেছিলাম যে হয়তো 15 তারিখ বা 16 তারিখের পরে ভালো হবে, তাও হয়নি। 21 তারিখও খুব একটা ভালো হয়নি, কিন্তু কালকে আপনার শনিবারে ভালো হচ্ছিল, বাট বৃষ্টি বাধা দিয়েছে। তবে এখন একটু ভালো হবে, কারণ যারা এই কদিন ঘুরেছে দেখেছে তারা তাদের পছন্দের বইটা এখন কিনবে, এটা আমাদের বিশ্বাস। সবসময় আমরা বলি যে 21 তারিখের পরে আসলে সিরিয়াস পাঠকেরা কিনবে, রাইট, এটাই অনেকে তালিকা করেছেন, এখন তারা পছন্দের বইটা কিনবেন। আমার মনে হয় কিনছেন আজকে থেকে। এবারে আপনার কি মনে হয় যে সবসময় যে বইয়ের বিভিন্ন রকমের একদম আপনার নানান ধরনের বইয়ের একটা মেলা আমরা দেখি, এবার কেন যেন আমারও মনে হচ্ছে যে আমি নিজেও তালিকা করতে পারছি না। কি মনে হয়, বই মানে লেখার পরিমাণ কমে গেছে? অবশ্যই অবশ্যই, অনেক লেখার কম, ভালো লেখার বড় অভাব। এবার দেখবেন সারাক্ষণ খুব একটি ভালো কোনো বই আপনি পাবেন না, অতটা পাবেন না। কিছু বই বেরিয়েছে, কিছু সবসময় বেরোয়, কিন্তু আপনি উল্লেখ করার মতো আমার মনে হয় না 10 থেকে 15টা বই আপনাকে বিচার করতে পারবেন এই বই মেলা। এটা বিভিন্ন কারণ হতে পারে, একটি পরিস্থিতি হয়েছে, সেই প্রকাশকের দ্বিধাদ্বন্দ্বে ছিল কি হয় দেখি, সেটা অনেক লেখক তো আসছেই না বইমেলা। ধন্যবাদ আপনাকে মনিরুল হক। আমরা সময় পেলে আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমাদের মেলার অপর প্রান্তে রয়েছেন আরেক সহকর্মী নীলিমা। নীলিমার কাছে একটু সাধারণ ক্রেতা দর্শনার্থী যারা আসছেন, প্রকাশক যারা আছেন, বিক্রেতা যারা আছেন, তাদের কথা শুনতে চাই। নীলিমা, আমাকে যদি শুনতে পান আপনি জানাবেন মেলার অপর প্রান্তের খবর। ধন্যবাদ উর্মি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি মেলার আরেক প্রান্ত। শুরুতে সবাইকে জানিয়ে দিতে চাই শুভ বিকেল, এবং মেলার 23তম দিনে এসে কিন্তু চমৎকারভাবে ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। পাঠক, দর্শনার্থী, প্রকাশক, লেখক সবার মিশেলে কিন্তু খুব একটি আমেজে পরিণত হয়েছে আমাদের এই অমর 21শে বইমেলা। এবং কেউ আসছেন কিনতে, কেউ বা বই দেখছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা আমার পাশে খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন, মানুষের সারি কিন্তু রয়ে গেছে। এই মুহূর্তে আমি আমাদের ঠিক বইমেলার সরাসরি আমি একজন দর্শনার্থীর সাথে ঠিক কথা বলে দেখব। আপু, আপনারা কি ধরনের বই আসলে তরুণ প্রজন্ম কিনতে চাচ্ছে, আপনি কি ধরনের বই কিনছেন? যে আমি হচ্ছে হুমায়ুন আহমেদের একটি বই কিনেছি। যে প্রশ্নটা কি ছিল আপনার? আপনি কি ধরনের বই কিনছেন এবং তরুণ প্রজন্ম আসলে কি ধরনের বই পছন্দ? আসলে তরুণ প্রজন্ম হচ্ছে বর্তমান যে যুগ, এক একজন এক এক রকমের বই পড়তে পছন্দ করে। আমি হচ্ছে হুমায়ুন আহমেদের হচ্ছে একটি শঙ্খনীল কারাগার একটি বই কিনেছি। এটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ বাংলাদেশের কথা সাহিত্যিক, বিখ্যাত একজন কথা সাহিত্যিক, তার খুব বড় ফ্যান আমি। তো সব রকমের বই পড়া হয়েছে। বাট ধন্যবাদ। আমরা চলে যাব আরেকজন দর্শনার্থীর কাছে। কি ধরনের বই কিনেছেন এবং শেষ মেলার কিন্তু শেষের দিকে কেমন লাগছে? জি, মেলার শেষ দিকে আমেজটা খুব কম, ভালোই লাগছে। তবুও আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বইটি কিনেছি। বইটি সম্পর্কে অনেক শুনেছি, তাই শেষমেশ কিনে ফেললাম। এখন পড়ে দেখবো আর কি কেমন। খুব চমৎকার আমরা কথা শুনলাম, এবং চিরায়ত বইগুলো কিন্তু সবাই কিনছে। হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই ধরনের বইগুলো কিন্তু লেখকরা যারা প্রকাশ করেন, দর্শনার্থী কিন্তু এই ধরনের বই কিনে, চিরায়ত বইগুলো। এবং আমার কাছে বর্তমানে আজকে 23তম দিনে এই ছিল এই মুহূর্তে শেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী মেলার আরেক প্রান্তে আছেন উর্মির কাছে। উর্মি,
অনেক ধন্যবাদ আপনাকে নীলিমা। আজকে মেলার 23তম দিনে আমরা আমাদের বইমেলার খবর এটুকুই জানালাম। আজকে 9টা পর্যন্ত মেলা চলবে এবং বাকি যে কটা দিন আছে সে কটা দিন মেলা জমে উঠবে এই আশায় রয়েছেন পাঠক, লেখক এবং প্রকাশকেরা। আজ এ পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই আবারও বইমেলার খবর জানাবো আমরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। উর্মি এবং নীলিমা দুইজনকে ধন্যবাদ আপনাদেরকে।